জ্যামাইকার কিংস্টনে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 101 রানের বড় ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘ 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়ের দেখা পেল টেস্টে। এবং সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে যাচ্ছে তাই বাজে পারফরমেন্সের কারণে যেভাবে পরাজিত হয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কিন্তু সেখানে ঘুরে দাঁড়ায়। যদিও বাংলাদেশ প্রথম ইনিংসের শুরুটা খুবই বাজেভাবে করেছিল, 164 রানে গুটিয়ে যায়। সেখানে যদি দেখি সপ্তম উইকেটে একটা পার্টনারশিপ 41 রানের এবং মেহেদী হাসান মিরাজের 30 রানের একটা কন্ট্রিবিউট। যদিও ম্যাচটাতে তাইজুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন, কিন্তু পুরো ম্যাচটার আপনার ক্রেডিটটা কিন্তু নাহিদ রানাই পাবে, কারণ পুরো ম্যাচের মোমেন্টামটা কিন্তু নাহিদ রানার ওই স্পেশাল স্পেলটাতে কিন্তু একদম ঘুরে যায়। যদি 164 রানে অল আউট হয়ে যাওয়া দ্বিতীয় ইনিংসে যখন ওয়েস্ট ইন্ডিজকে 146 রানে অল আউট করলো, বাংলাদেশ যখন 18 রানের একটা লিড বাংলাদেশ পেল, এবং সেই জায়গাটাতে নাহিদ রানার যে ক্যারিয়ারের প্রথম ফাইফার, এবং সেখানে তিনি গতির কাছে যেভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা পরাজিত হলো এবং তার আউটসুইং এক্সট্রা বাউন্সে যেভাবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার বলেন, মিডিল অর্ডার বলেন, লোয়ার অর্ডার ব্যাটসম্যান যেভাবে ঘাবড়ে গেলেন, এবং সেখানে 18 রানের লিড, আপনি একটা টেস্টে যখন আপনি তার রেজাল্টটাকে নিজের দিকে করবেন, প্রথম ইনিংসের ব্যবধানটা সেটা হতে পারে কম, হতে পারে বেশি, প্রথম ইনিংসের ব্যবধানটা যদি আপনি করতে পারেন তাহলে ম্যাচটা আপনার পক্ষেই কথা বলবে, এবং সেরকমটাই হলো। এবং বাংলাদেশ কিন্তু দেখেন আপনি যখন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করলো, ব্যাটিং ইনিংসে সেখানে 268 রান করলো। এখানে জাকের আলীর কিন্তু 91 রানের অসাধারণ একটা মানে কন্ট্রিবিউট ছিল, এবং সেখানে যদি আমরা দেখি জাকের আলী অনেক ট্যালেন্টেডকে নিয়ে যেভাবে খেললেন, আমরা যদি বিশ্বের বড় বড় মানে ব্যাটসম্যানদের কথা নিয়ে আসি, যারা অষ্টম, নবম এবং দশম নাম্বার ব্যাটসম্যান, ট্যালেন্টার ব্যাটসম্যানদেরকে নিয়ে ম্যাচ ফিনিশিং করে, সেঞ্চুরি করে, ডাবল সেঞ্চুরি করে, সাধারণ একটা টার্গেট ফিল আপ করে। তো সেই জায়গায় বাংলাদেশের টপ ক্লাস ব্যাটসম্যান যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি, সমালোচনা করি, যাদেরকে আমরা বাংলাদেশের টপ ক্লাস ব্যাটসম্যান হিসেবে যাদের লিস্টে নামগুলো উপরের জায়গায় থাকে, এবং সেই ব্যাটসম্যানগুলো কিন্তু এরকম সিচুয়েশন যখন ফেস করে, তারা যেন রান নিয়ে স্ট্রাইক রোটেট করে ট্যালেন্টারদেরকে স্ট্রাইক প্রান্তে পাঠায়। কিন্তু জাকের আলীর যদি আমরা ব্যাটিং ইনিংসটা দেখি, কিন্তু একদমই ভিন্ন চিত্র, এবং সেখানে তিনি ওভারের শুরু থেকেই বলগুলো ফেস করতেছিলেন, বিগ শট খেলতেছিলেন, কিন্তু ওভারের শেষের দিকে তিনি যেভাবে ট্যালেন্টারকে দিয়ে 1-2 বল ফেস করিয়ে তিনি আবার দ্বিতীয় ওভারের শুরুতে আবার সেই স্ট্রাইক প্রান্তে চলে যাচ্ছেন। তো এরকম যে একটা গেম অ্যাওয়ারনেসের বিষয়, তো এটা আমরা বেশি দেখি, এবং বাংলাদেশ ক্রিকেট হিস্টোরিতে এরকম দৃশ্য আমরা সচরাচর দেখতে পাই না। তো জাকের আলী অনেক টেস্ট ক্রিকেটে সদ্য অভিষিক্ত হওয়া, তো তার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, সেরকম কোনো সিচুয়েশন কিন্তু তিনি ফেস করেনি, কিন্তু তিনি যেভাবে এই ইনিংসটা খেললেন, তার 91 রানের ইনিংসটা কিন্তু 268 রানে একটা স্কোর কিন্তু দাঁড় করাতে কিন্তু অনেক বড় সহায়তা করেছে। সেই 91 রানের ইনিংসটাকে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু আলাদা করতে পারবেন না। এবং তাইজুল ইসলামের যে ফিনিশিংটা দ্বিতীয় ইনিংসে তিনি যে ফাইফার তুলে নিলেন, আমরা বরাবরই জানি তাইজুল ইসলাম যেভাবে তিনি দেশের মাটিতে অসাধারণ বোলিং করেন, তিনি মিরপুর বলে, চট্টগ্রাম বলি, যেখানে বলেন কোনো হোম গ্রাউন্ডের যে অসাধারণ বোলিং তাইজুলের, অসাধারণ ঘূর্ণি, কিন্তু অ্যাওয়ে সিরিজে অ্যাওয়েতে তিনি যে এরকম পারফরমেন্স করবেন সেটা তাইজুলের কাছেই এটা আবার নতুন কোনো কিছুর আমাদের প্রত্যাশাটা যেন বাড়িয়ে দিল। তো তাইজুলের অসাধারণ ফিনিশিং এর কারণে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন, এবং এখানে হাসান মাহমুদের 2টি উইকেট, তাসকিনের 2টি উইকেট, এবং আমরা যদি দেখি যে বাংলাদেশ লাস্ট 15টা ইনিংসে, দ্বিতীয় ইনিংসে 15টা ম্যাচের দ্বিতীয় ইনিংসে কিন্তু বাংলাদেশ 200 রান পার করতে পারেনি। সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 268 রান করলেন। এটা বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেবে। বাংলাদেশের যে ব্যাটসম্যানদের যে ধৈর্যের ক্ষেত্রে যে অনেকটা ল্যাকিং, সেই ধৈর্যের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাটসম্যানরা আরও বেশি তাদের বিষয়ে তারা সচেতন হবে, এবং তারা এই বিষয়ে আরও বেশি নজরদারি করবে, এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের যে শর্ট সিলেকশনের ক্ষেত্রে ভুলভাল তাড়াহুড়ো করা, এই জায়গাগুলো থেকে তারা কামব্যাক করবে আমার কাছে যতটুকু মনে হয়। এবং আমরা যদি দেখি এখানে সাদমান ও বাংলাদেশের যে ওপেনিং স্লোটটা নিয়ে হাজার কথা হয়, এর মাঝে আপনারা দেখছেন টেস্ট, টি-20, ওডিআই যেটাই বলি না কেন, বাংলাদেশের ওপেনিং স্লোটটা নিয়ে বাংলাদেশকে অনেক বেশি ভোগাচ্ছে, এবং সেক্ষেত্রে সাদমান এবং জাকিরের বাজে পারফরমেন্স, কিন্তু সাদমানের দ্বিতীয় ইনিংস
ইনিংসে তিনি যেভাবে 46 রান একটা রান করলেন এবং দীপু 28 রান করলেন এবং মিরাজ 42 রান করলেন। তো প্রত্যেকটা ইনিংসেই কিন্তু হচ্ছে দ্বিতীয় ইনিংসে প্রত্যেকটা ইনিংসেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফোর্থ ইনিংসে ব্যাট করা কিন্তু অনেকটা টাফ এবং ফোর্থ ইনিংসে উইকেটের ধরনটা যেরকম হয় এবং স্পিনার পেসার যেটাই বলিনি কারণ যেভাবে তারা টার্ন পায়, যেভাবে তারা বলগুলো মানে সুইং করাতে পারে, আউট সুইং করাতে পারে, ব্যাটসম্যানদেরকে বোকা বানাতে পারে, সেরকম জায়গায় এরকম ইনিংসগুলোকে কিন্তু আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না। এবং দ্বিতীয় ইনিংসের তৃতীয় উইকেট জুটিতে কিন্তু 70 রানের একটা পার্টনারশিপ হয় মিরাজ এবং সাদমানের মধ্যে। এবং যখন ওয়েস্ট ইন্ডিজ 185 রানে হচ্ছে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায়, তখন বাংলাদেশ 101 রানের একটা বড় ব্যবধানে জয় পায়। এবং শেষ যে কথাটি না বললেই নয়, এই বছরের শেষ টেস্টটা বাংলাদেশ খেলেই ফেললেন। 4টি টেস্টের মধ্যে অ্যাওয়েতে 3টি টেস্ট হচ্ছে জয় করলেন। 4টি টেস্ট জয়ের মধ্যে অ্যাওয়েতে 3টি টেস্ট জয় করলেন, সে রাওয়ালপিন্ডিতে 2টি এবং হচ্ছে জামাইকার কিংস্টনে 1টি। তো বাংলাদেশের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।